হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট খুব আনন্দে আছো। তো আজকে আমি ক্লাস 12-এর আমার বাংলা যে সহায়ক গ্রন্থটা আছে সেটা সম্বন্ধে লেখক সুভাষ মুখোপাধ্যায়ের নিজের কিছু কথা, মানে এই গল্পটা কি, কোন অঞ্চল নিয়ে বলা হয়েছে এটা তো মোটামুটি তোমরা বুঝতেই পেরেছো, যেগুলো অসম মেঘালয় সাইডের যেটা আছে সেই সমস্ত অঞ্চলের যে জনজাতি তাদের নিয়ে লেখক লিখেছেন। কিন্তু এছাড়াও বাকি যে গল্পগুলো আছে তাতে আমরা কি পাবো, কি নিয়ে লেখক হঠাৎ করে কেন ভাবলেন এই নিয়ে লেখাটা লিখবেন, লেখার পর তার কি মনের অভিব্যক্তি, সমস্ত কিছু নট অনলি কোনো বই আকারে বিভিন্ন পত্রপত্রিকায় আমার বাংলা নিয়ে কোয়েশ্চেন করা হলে তিনি কি আনসার দিয়েছিলেন, তোমাদের ভূমিকাতেও একটি লেখা আছে, সেটা আমি সর্বশেষ পড়ব। তার আগে অন্য অন্য জায়গায় যে লেখা আছে রিকোয়েস্ট থাকবে প্লিজ এটা শুনো, কারণ এটা তোমাদের পরবর্তীকালে যখন আমার বাংলার গল্পগুলো পড়বে বিশ্বাস করো এই কথাগুলো তোমাদের ভীষণ কাজে লাগবে। ঠিক আছে, তাই এটা জেনে রাখা খুব দরকার। তো বিভিন্ন পত্র পত্রিকাকে বা বিভিন্ন জায়গায় সুভাষ মুখোপাধ্যায় যেটা বলেছিলেন আমার বাংলা সম্বন্ধে সেই কথাগুলো একটু বলছি আগে। আমার বাংলা 11টি রেখাচিত্রের সমষ্টি। লেখক সাংবাদিক হিসেবে বিভিন্ন স্থানে গিয়া যাহা দেখিয়াছি তাহা হইতেই মাল মশলা সংগ্রহ করিয়া একটি বিশেষ চিন্তাধারার রসে তাহাকে ভিজাইয়া আমার বাংলা কাহিনীগুচ্ছ রচনা করিয়াছেন। লেখকের চোখ আছে, বর্ণনা শক্তিও সুন্দর, ভাষা স্বচ্ছ এবং সরল। গল্পগুলি পড়িতে তাই মন্দ লাগে না, কিন্তু পড়িতে পড়িতে কেবলই মনে হয় লেখকের চোখে কেবল একই ধরনের ছবি পড়িল কেন। বাংলার জীবনের রূপ কি শুধু এমনি কুশ্রিতা আর অবিচার ভরা? ইহার কি আর অন্য দিক নাই? এই অন্য দিকের কথাও না থাকাতে আমার বাংলা বাঙালি ছেলে মেয়ের কাছে অসম্পূর্ণ চিত্রই উপস্থিত করিবে। এটা এক ধরনের মতামত আমার বাংলা সম্বন্ধে। আবার এক জায়গায় দেখা যাচ্ছে চাঁদের মতো আমাদের দেশেরও আবার দুটো দিক আছে, অন্ধকার আর আলোকিত। চাঁদের উপমাটা টানলে বলতে হয় সুভাষ মুখোপাধ্যায় উপেক্ষা করেছেন আলোকিত দিকটাকেই। তবু চিন্তাশীল ব্যক্তিমাত্রই স্বীকার করবেন আমার বাংলা লিখতে গিয়ে সুভাষ মুখোপাধ্যায় অতি দুরূহ কাজে ব্রতী হয়েছিলেন। কারণ 200 বছরের ইংরেজি শিক্ষার ফলে আমরা যে দৃষ্টিতে দেশকে দেখতে অভ্যস্ত তাতে অনেক সময় সামনের গাছ কাটাকে পুরো বন বলে প্রতীয়মান হতে থাকে। আনন্দের কথা, সুভাষ মুখোপাধ্যায় খণ্ডিত দৃষ্টির বাধা কাটিয়ে উঠতে সমর্থ হয়েছেন। তার কবি ও কর্মী মন আয়নার মতো স্বচ্ছ, তাতে বাংলাদেশের আসল চেহারাটা আপনিই ধরা দিয়েছে। অনেক জায়গায় অনেক রকমের মানুষের সান্নিধ্যে তাকে আসতে হয়েছে, তার থেকে কতগুলি টাইপ তিনি বেছে নিয়েছেন। এদের ভেতর দিয়ে দেশের যে ছবিটা ফুটে ওঠে সেটা হলো অপার সম্পদ সম্ভাবনার মাঝে অসহ্য দুস্থতার ছবি, মাঠ জোড়া ধান আর দেশ জোড়া ক্ষুধা, অক্লান্ত পরিশ্রম আর অশেষ দারিদ্র। এই অসংলগ্ন ছবির দিকে তাকিয়ে লেখক শতই বিচলিত হয়েছেন। এই যদি সোনার বাংলার বর্তমান, তবে ভবিষ্যৎ কি? সুভাষ মুখোপাধ্যায় প্রশ্ন অবশ্য তাকে নৈরাশ্যের অবসাদে নিয়ে যায়নি, উত্তর জুগিয়েছে তার বিজ্ঞান সিদ্ধ মন। সেই উত্তরের প্রতিধ্বনি তার ডাক, হাত বাড়াও। আবার এক জায়গায় আর এক রকম ভাবে দেখা যায় কর্মী ও শিল্পী সুভাষ মুখোপাধ্যায় দেশকে দেখেছেন ব্যাপকভাবে। সেই দেখার অভিজ্ঞতা আমার বাংলা মারফত পরিবেশন করে তিনি আমাদের অস্পষ্ট চেতনার সামনে তুলে ধরেছেন এক কঠোর বাস্তবের ছবি। এই ছবি যেমন মর্মান্তিক তেমনি ভয়াবহ। তবু এই সব নয়, বাঁচার তাগিদে উৎপীড়িত মানুষ এই নারকীয় অবস্থাকে শুধু অনিবার্য নিয়তি বলে মেনে নেয়। চারিদিকে ছড়ানো ধ্বংসের মাঝে সৃষ্টির যে ইঙ্গিত অনিবার্যভাবে মাথাচাড়া দিচ্ছে তাকেও লক্ষ্য করেছেন লেখক, যদিও একই দিকে তার দৃষ্টিটা সীমাবদ্ধ পড়েছে। আমার বাংলা কতগুলো এলোমেলো রচনার সমষ্টি নয়, একটি সম্পূর্ণ রচনা। শেষ অধ্যায় মারফত বইটি সার্থক উপসংহারে পৌঁছেছে। আমার বাংলা যাদের জন্য লেখা সেই ছোট ছেলেরা এ বই হাতে ফেলে রুদ্ধ নিঃশ্বাসে পড়বে। এই যুগের ছেলেরা তাদের বিষণ্ণ পারিবারিক পরিবেশকে, কুঁকড়ে থাকা জীবনকে আমার বাংলার অনুবীক্ষণে খুঁজে পাবে। আমার বাংলার একটি প্রশংসনীয় বৈশিষ্ট্য ভাষায় সহজ সরল, অথচ আমাদের আধুনিক সাহিত্যের যা নির্মমভাবে অবহেলিত। আরেক জায়গায় দেখা যাচ্ছে
লেখকের কথা এই বইটা সম্বন্ধে, সেই কবিকে এবার দেখলুম একেবারে খবরের যোগানদার হিসাবে। না, খবরের মামুলি যোগানদার নয়, প্রথমত সরকারি বেসরকারি সংবাদ সরবরাহের অনুষ্ঠানের মুখাপেক্ষী হওয়া নয়, এ হলো একেবারে সরেজমিনে সেকালের অখণ্ড বাংলার গ্রামে গঞ্জে শহরে হাটে মাঠে ট্রেনে নৌকায় চেপে কিংবা মাইলের পর মাইল পায়ে হেঁটে পরলোভানি ফসলের খেতে, খরার রুখু ভাঙা আর বানভাসি নাবালে কয়লা খনির খাদে আর চটকলের কুলি ধাওড়ায় ঘরে ঘুরে দেশের মাটি আর তার মালিক মানুষের আসল রূপের সন্ধান। খরার রুখু ডাঙা আর বানভাসি নাবালে কয়লা খনির খাদে আর চটকলের কুলি ধাওড়ার ঘুরে ঘুরে দেশের মাটি আর তার মালিক মানুষের আসল রূপের সন্ধান, তাদের মনের আসল কথাটি জেনে নেওয়া, তারপর সবাইকে তা জানানো। আজকের দিনে খবরের কাগজের ভাষায় যাকে ইনভেস্টিগেটিং রিপোর্টিং বলে। কয়েক যুগ আগে সেই কোন কালে জনযুদ্ধ সাপ্তাহিকের পৃষ্ঠপোষণায় সুভাষ নেই ইনভেস্টিগেটিং রিপোর্টিং এ নেমেছিলেন। ফিরে ফিরে খরা বন্যা মন্বন্তর মহামারীতে নিরন্ন বস্তুচ্যুত সর্বশান্ত রোগে শোকে জর্জর ধস্ত বিপর্যস্ত সমাজের নিচু তলার মানুষজনের তত্ত্ব তলাশ করতে গিয়ে দেশের কাছের দূরের এমনকি অত্যন্ত অঞ্চলেও অন্ধি সন্ধিতে সেধিয়ে সুভাষ নতুন করে আবিষ্কার করেছিলেন স্বদেশকে, আর তুলে আনছিলেন কলমে আঁকা ছবি আমাদের এই বাংলার আর তার বাসিন্দা বাঙালি অবাঙালি নানা জাতের নানান ভাষার মানুষের আসল রূপটি। মরতে মরতেও মরতে জানে না যে মানুষ ঘর করতে শিখেছে যারা নিরন্তর মারি মন্বন্তর নিয়ে। বলা বাহুল্য, আমরা যারা জনযুদ্ধের হদিশ রাখতুম নিয়মিত পড়তুম, যারা সেই সমস্ত রিপোর্ট, তারা অবশ্যই রীতিমতো তারিফ করতুম লেখাগুলির। এর কবছর পর আমার বাংলা নামে বইটি বেরোলো। এই বইয়ের লেখাগুলো ছিল মূলত রিপোর্টাইজ, কিন্তু সেগুলো প্রাথমিকভাবে ছোটদের একটি পত্রিকায় প্রকাশের দারুণ লেখা হয়েছিল প্রায় গল্পাকার ঢঙে, আর আঞ্চলিক বুলির মিশেল দেওয়া একেবারে সহজ সরল ঘরোয়া মুখের ভাষায় ও ভঙ্গিতে, আর তাদের সারা অঙ্গে ছড়িয়েছিল খাঁটি বাংলা বাকৃতির অজস্র নমুনা। সাধারণ মানুষের আটপৌরে ভাষাতেও যে কতখানি স্বচ্ছন্দ কবিত্বের জোর নিহিত থাকতে পারে সুভাষ তার প্রমাণ দিলেন, আর সেই সঙ্গে গড়ে তুললেন তার নিজস্ব গদ্যরীতি। তবে একটা জিনিস বারবার দেখবে, বুঝতে পারছো যে লেখাটা হয়েছিল ছোটদের, মানে তোমাদের কথা চিন্তা করে গল্পাকারে এটা প্রকাশ করা হয়েছিল। এবার কিছু ইম্পর্টেন্ট কথা যেগুলো লেখক নিজে মনে করেন লেখকের যে সমস্ত কথা সেইগুলো একটু বলবো। সরি, এই যে আমার ছোট পুত্রটি আছেন না, উনি তো আমাকে আরামসে বসে পড়াতে দেবেন না। ওকে বললাম ওই ঘরে থাক, ও যেখানে দেখবে মা যখন পড়াতে বসছে ও চলে আসবে, গুটি গুটি পায়ে একটা কালার পেন্সিল নিয়ে এখানে এসে বসে নিজের মনে কালার করতে লাগলো। তো মাঝখানে একটু টু টু শুনবে, এগুলো একটু অ্যাভয়েড করো, হ্যাঁ, কিছু করার নেই আমার। আচ্ছা, এ বিষয়ের গল্পের বলি। প্রখ্যাত কবি সুভাষ মুখোপাধ্যায় গদ্য রচনার সূত্রপাত 1942-43 খ্রিস্টাব্দে তৎকালীন কমিউনিস্ট পার্টির বাংলা কমিটির মুখপাত্র জনযুদ্ধর পৃষ্ঠায়। এক্ষেত্রে তাকে বিপুলভাবে উৎসাহিত করেন শ্রী সোমনাথ লাহিড়ী, পরে লেখকের বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। সেই সব সংবাদ নিবন্ধের কয়েকটি তাদের কিশোর পত্রিকা রং মশালের জন্য নতুন করে লিখিয়ে নেন। আমার বাংলা শিরোনামে এগুলো সংকলিত হয়। এভাবেই সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম গদ্য গ্রন্থ আমার বাংলার সূত্রপাত হয়। ইগল পাবলিশার্স থেকে 1951 খ্রিস্টাব্দে আমার বাংলা প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। বাংলাদেশের পশ্চিম থেকে পূর্বে, দক্ষিণ থেকে উত্তরে প্রতিনিয়ত ঘুরে বেরিয়ে লেখক মানুষজনকে খুব কাছ থেকে দেখেছেন, সুখে দুঃখে সংগ্রামে তাদের পাশে থেকেছেন। সেই বিচিত্র রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা সুভাষ মুখোপাধ্যায়ের নানান দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক পত্রপত্রিকায় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বাংলাদেশ ও কয়েকটি বইয়ের মধ্যে রয়েছে যখন যেখানে, ডাক বাংলার ডায়েরি, ক্ষমা নেই, আবার ডাক বাংলার ডাকে ইত্যাদি তার বিশিষ্ট গ্রন্থের উদাহরণ। আচ্ছা, আমার বাংলার যেটা রচনার প্রকাশ, সেই প্রকাশ হয়েছিল আমার বাংলা কয়েকটি রচনা প্রথম প্রকাশিত হয়েছিল কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় এবং দেবী প্রসাদ চট্টোপাধ্যায় সম্পাদিত মাসিক রং মশাল পত্রিকায়।
1952 বঙ্গাব্দে রং মশালের চৈত্র সংখ্যায় 1953 সম্ভাব্য বিষয়সূচির যে আভাস দেওয়া হয়েছিল তাতে লেখা ছিল, ভারতবর্ষের মধ্যে বাংলার মতো প্রদেশ আর দুটি নেই। শিক্ষায়, সভ্যতায়, স্বদেশপ্রেমে, সহিষ্ণুতায় বাংলার গ্রামের মানুষদের মতো আসল মানুষ খুব বেশি নেই। তাদের কথা ভালো করে জানলে তবেই সত্যিকারের গর্ব করে বলতে পারবে, বাংলা আমার, আমার দেশ। কবিতার বোঝাপড়া রচনায় সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন, গ্রাম ও শিল্পাঞ্চল ঘুরে রিপোর্টস লিখতে লাগলাম। লোকের খুব পছন্দ হয়েছিল সে লেখা। সাধারণ মানুষের মুখের কথাই আমার লেখায় ব্যবহার করেছি। এই ভাষাকে লোকে ভীষণ বাহবা দিয়েছে। চাক্ষুষ দেখাশোনা অভিজ্ঞতা থেকে আমার গল্প, যা দেখেছি তার বেশি লিখিনি। ঠিক আছে, এবার এই গল্পের ভূমিকা প্রসঙ্গে লেখক কিছু বলেছেন, যেটা তোমাদের বইয়ে আছে সেটা না। 1961 খ্রিস্টাব্দের 1 জুন তারিখে লিখিত আমার বাংলা গ্রন্থের ভূমিকায় লেখক সুভাষ মুখোপাধ্যায় অবিভক্ত বাংলার সমৃদ্ধির ছবি এঁকে তার আলোচনা শুরু করেছেন। শিয়ালদা থেকে টিকিট কেটে উত্তরে বা পূবে যে কোনো দিকেই যখন যেখানে মন চায় তখন চলে যাওয়া যেত। ভেড়ামারা পেরিয়ে সরার পুল কিংবা নিচে তাকিয়ে উত্তাল পদ্মার অশান্ত ঢেউ দেখার স্মৃতি তার মনে ভিড় করে আসে। যে ভূমিকাটা তোমাদের দেওয়া হয়েছে সে প্রসঙ্গেই বলা হচ্ছে। মনে পড়ে গোয়ালন্দের কথা, যেখানে ভাজা ইলিশের গন্ধ স্টিমারটি অবধি যেন পেছন পেছন ডাকতে ডাকতে যাবে। কিন্তু ক্রমে রাজনৈতিক আবর্ত আর জটিলতায় তৈরি হয় কাঁটাতারের বেড়া। জলে স্থলে গণ্ডি আঁকা হয়। সে গণ্ডি পার হওয়ার হুকুম নেই। মনে পড়ে যায় তারই লেখা কবিতা পারাপার, যেখানে তিনি লেখেন, আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা, মাঝখানে না কুচিয়ে আছে থাকুক সে পাহারা। দুয়ারে খিল টান দিয়ে তাই খুলে দিলাম জানলা, ওপারে যে বাংলাদেশ এপারেও সেই বাংলা। দিন বদলের সঙ্গে সঙ্গে দৃশ্যেরও পরিবর্তন ঘটে। শালগাছের ছায়ায় গোড়া পল্টনের তাঁবু অদৃশ্য হয়ে যায়। মন্বন্তর মহামারী বিধ্বস্ত মানুষের মৃত্যু মিছিল পেরিয়ে সভ্যতা নতুন চেহারায় বিকশিত হতে থাকে। গড়ে ওঠে নতুন গঞ্জ। স্বাধীন দেশ মানুষকে নতুন করে দল বাঁধতে হাতছানি দেয়, ডাকে। মানুষ শপথ নেয় একসঙ্গে ভালোভাবে বেঁচে থাকার, সুখ শান্তির স্বপ্ন দেখে নতুন করে। তবু লেখক ভুলতে পারেন না দাফার কথা। সেই দাফা যার তিন কুলে কেউ ছিল না, ঘর বাড়ির কোনো ঠিকানা ছিল না, পিতৃমাতৃ পরিচয়হীন সেই অনাথ বালকের শৈশব কেটেছিল গরু চোরদের অন্ধকার জগতে। তারা সারা গায়ে ছিল আঘাতের চিহ্ন। ললিতের বাড়িতে আশ্রয় পেয়ে, ভালোবাসা পেয়ে, ললিতের স্ত্রীর কাছে অপত্য স্নেহ পেয়ে তার জীবন সম্পূর্ণ বদলে গেছিল। হাবাগোবা ধরনের সেই ছেলেটি ক্রমে পড়তে শিখল। দিন বদলের অঙ্গীকার নিয়ে সমিতির ঝান্ডা হাতে ছেলেটি প্রচারে যেত। হাটে হ্যান্ডবিল বিলি করত, চোঙা ফুঁকত দায়িত্ব সহকারে। শহরের অনেক আলোর আকর্ষণে সেখানে যাওয়ার স্বপ্ন দেখত সেই গ্রাম্য বালকটি। লেখক এরপর কলকাতায় ফিরে রক্তপাত, হানাহানি, দেশভাগের উত্তাল সময় কাটিয়েছেন। হঠাৎ একদিন গুলিবিদ্ধ হয়ে দাফারের মৃত্যুর খবর তার কাছে এসে পৌঁছায়। প্রবল জীবনী শক্তি নিয়েও সে বেঁচে থাকার লড়াই হেরে গেছে। মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিল যে দাফা, তার মৃত্যু লেখককে বিচলিত করে দেয়। দাফার কথা, তার দেখা আলোর স্বপ্নের কথা বারবার লেখকের মনে উকি দিয়ে যায়। গাঢ় পাহাড়ের রাখাল বালক দাফা বা অন্যরাই শুধু নয়, সারা বাংলাদেশের সব মানুষই তখন ছিল এক আলোকিত দিনের স্বপ্নে বিভোর। লেখক সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি, অভিধায় বাংলা সাহিত্যের স্মরণীয় হয়ে আছেন। পায়ে হেঁটে, বহু কষ্টে, শ্রমে, ধৈর্যে তিনি বাংলাদেশের মানুষদের কথা মন দিয়ে শুনেছেন এবং অন্তর দিয়ে অনুভব করেছেন। আমার বাংলা গ্রন্থ তার সেই অভিজ্ঞতারই স্মারক। গ্রন্থ রচনার সময় তার অল্পদিনের সঙ্গী দাফার কথা তিনি ভোলেননি। গাঢ় পাহাড়ের রণতিদিরয় শীতের রাতে ঠান্ডায় অভিভূত সেই বালকের কথায় যে নান্দি মুখ রচনা করলেন তিনি, সমগ্র গ্রন্থে এমনই বহু চরিত্রের সমাবেশ, দুর্দান্ত সমাহার, নিঃসীম দারিদ্র্যের মধ্যেও হৃদয়ের ঐশ্বর্যে যারা মহীয়ান। শত কষ্টে, দুঃখে, যন্ত্রণায়, শোকে, লাঞ্ছনায়, অনাদরে, অপমানে যে বাঙালি নিশ্চিহ্ন হয়ে যায়নি, কোনো দুর্ভিক্ষ মন্বন্তরও তাকে অবলুপ্ত করতে পারেনি। দধিচির হাড়ে গড়া সেই বাঙালির অমরতার আলেখ্য লেখক এভাবেই রচনা করেছেন। লেখক সুভাষ মুখোপাধ্যায় বাংলাদেশে যা দেখেছেন, যা শুনেছেন তা নিয়েই গড়ে তুলেছেন আমার বাংলা গ্রন্থের অবয়ব। তার বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় ধন্যবাদার্থ হয়েছেন রংমশাল পত্রিকার ছোটদের জন্য জোর করে এই মহাগ্রন্থটি লিখিয়ে নিয়ে। ধন্যবাদার্থ তিনি
তাদের সকলের কাছে যারা এই গ্রন্থটি হাতে তুলে নিয়েছেন অভিনিবেশের সঙ্গে পড়ার আগ্রহে। তো এই অংশটা, এই যে পার্টটা, আজকের ভিডিওটা আমার আশা থাকবে এবং রিকোয়েস্ট থাকবে প্লিজ একবার শুনো মন দিয়ে। তোমাদের আনসার লেখার ক্ষেত্রে, পরবর্তীতে সাহিত্য নিয়ে পড়াশোনা করলে সেক্ষেত্রে, বা এমনি নলেজের ক্ষেত্রেও, তো সবই তো পরীক্ষা রিলেটেড নয়, একটু জানার ক্ষেত্রে খুব কাজে লাগবে। সিলেবাসে নেই, পরীক্ষায় কোয়েশ্চেন আসবে না ভেবে প্লিজ ইগনোর করো না। পরীক্ষায় কোয়েশ্চেন আসলেও দেখবে সুভাষ মুখোপাধ্যায় রিলেটেড যখন আসবে এই অংশটা তোমাদের খুব কাজে লাগবে। সো প্লিজ দেখো। আর বিভিন্ন কোয়েশ্চেন আনসার বা এগুলোতে রিলেটেড আপলোড হতেই থাকবে ভিডিও। যারা চ্যানেলটায় নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।